খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগের কথা। ফিলিস্তিনে জন্ম নিয়েছিলেন ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবী ও রাসূল। ফিলিস্তিনের পার্শ্ববর্তী দেশ জর্ডানে জন্মগ্রহণ করেছিলেন নূহ আলাইহিসসালাম, লূত আলাইহিসসালাম ও আইয়ুব আলাইহিসসালাম। আরেক পার্শ্ববর্তী দেশ লেবাননে জন্ম নেন সালেহ আলাইহিসসালাম। পাশের দেশ মিশরে জন্ম নেন মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম ও সুহাইব আলাইহিসসালাম। এ সকল নবী রাসূল ছিলেন সমসাময়িক যুগের পথপ্রদর্শক ও সংশ্লিষ্ট দেশের জনপ্রতিনিধি। ইতিহাস অধ্যয়নে জানা যায়, ইয়াকুব আলাইহিসসালাম এর বংশধরেরা খ্রিস্টপূর্ব ১৩০০ বছর ধরে ফিলিস্তিন শাসন করতেন। দাউদ আলাইহিসসালাম তার শাসনামলে জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শুরু করেছিলেন, আর তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম নির্মাণ কাজ শেষ করেছিলেন। এ মসজিদেই মিরাজের রজনীতিতে সকল নবীর আগমন ঘটেছিল, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমামতিতে নামাজ অনুষ্ঠিত হয়েছিল। দাউদ আলাইহিসসালামের মৃত্যুর পর ফিলিস্তিনের শাসনভার গ্রহণ করেন তারই পুত্র সুলাইমান আলাইহিসসালাম। আর এত সব কারণেই ফিলিস্তিন, জেরুজালেম ও বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বে পুণ্যভূমি হিসাবে পরিচিত। নবী সুলাইমান আলাইহিসসালামের পরে ইতিহাসের গতিধারায় ফিলিস্তিনে ইহুদি, খ্রিস্টান ও মুসলমানরা বসবাস করতে থাকে। কিন্তু ইহুদিরা তাদের স্বভাবজাত বৈশিষ্ট্যের মাধ্যমে অন্যদের পাত্তা না দিয়ে নিজেরা জুদাহ নামে একটি রাষ্ট্র গঠন করে। জেরুজালেমকে তারা রাজধানী ঘোষণা করে। এতে খ্রিস্টান এবং মুসলিমরা ক্ষুব্ধ হয়ে ওঠে। ১৩২ সালে খ্রিস্টান রাজা কনস্টান্টিন রোমান সম্রাট ইহুদিদেরকে জেরুজালেম থেকে বিতাড়িত করেন। ফিলিস্তিন ঈসা আলাইহিসসালাম এর জন্মভূমি হওয়ার কারণে খ্রিস্টানদের কাছে সেটি হয়ে ওঠে বিশেষ পুণ্যভূমি। অবশ্য ৭ম শতাব্দীতে রোমানরা মুসলিমদের কাছে পরাজিত হয়। ফিলিস্তিন চলে আসে আবার মুসলিম শাসনের অধীনে। এ সময় থেকে পরবর্তী ১২০০ বছর পর্যন্ত ফিলিস্তিন ছিল স্বাধীন এক মুসলিম জাতিরাষ্ট্র। হাতে গোনা মাত্র কয়েকজন ইহুদি এ সময় ফিলিস্তিনে বসবাস করত। রোমানদের কাছে পরাজিত হয়ে ইহুদিরা ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। নীতিভ্রষ্টতার কারণে কোনো দেশেই তাদের জায়গা হয়নি। ভূমিহীন যাযাবর, রিফিউজি হিসেবে বিভিন্ন দেশের বস্তিতে তারা বসবাস করতে থাকে। সৃষ্টির লগ্নে ইতিহাস সাক্ষ্য দেয় যে ইহুদিদের স্থায়ী কোনো বসতভিটা ছিল না। তারা কোনো জাতির সাথেই মিলেমিশে বাস করতে পারেনি। তাই এভাবেই তারা নির্বাচিত জীবনযাপন করতে থাকে। ওদিকে সৃষ্টির শুরু থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলো ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। তাই ইউরোপ, আমেরিকার লোভাতুর দৃষ্টি ছিল এসব দেশের প্রতি। তাই পূর্ব থেকেই মধ্যপ্রাচ্যে তাদের একটি মিত্র ও বন্ধু রাষ্ট্র গঠনের বাসনা ছিল। ওদিকে যাযাবর জীবন থেকে মুক্তির জন্য ইহুদিরাও একটি স্বাধীন রাষ্ট্র গঠনের পরিকল্পনা করতে থাকে, আর এ লক্ষ্যে তারা গড়ে তোলে জায়ানবাদী সংগঠন। এদিকে ইউরোপ, আমেরিকার বাসনা, অন্যদিকে ইহুদিদের পরিকল্পনা ত্বরান্বিত করতে ইহুদি রাষ্ট্র গঠনের প্রস্তুতি শুরু করে। ৭ম শতাব্দী থেকে ১৯বিংশ শতাব্দী পর্যন্ত দীর্ঘ ১২০০ বছর পর্যন্ত ফিলিস্তিন বাংলাদেশের ন্যায় একটি মুসলিম জাতিরাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি ছিল। সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান এবং স্বল্প সংখ্যক ইহুদিও বসবাস করত। ১৮৭৮ সাল পর্যন্ত ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা ছিল মাত্র ৩.২%। ১৯১৪ সালে সংঘটিত প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিন ছিল উসমানিয়া সাম্রাজ্যের অধীনে, আর উসমানিয়া সাম্রাজ্য ছিল ব্রিটিশ বলয়ের বিরুদ্ধে। এ যুদ্ধে ব্রিটিশ বলয় বিজয়ী হয়, ফলে উসমানিয়া সাম্রাজ্য ভেঙে যায় আর ফিলিস্তিন চলে যায় ব্রিটিশদের অধীনে। ১৯১৭ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ কর্তৃক ফিলিস্তিন শোষিত হয়। ব্রিটিশরা ফিলিস্তিনিদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দেওয়ার মিথ্যা আশ্বাস দেয়। এ আশ্বাসের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনে তাদের শাসনসীমা দীর্ঘায়িত করে ইহুদিদের প্রতিষ্ঠা করা। এরই মধ্যে যুদ্ধ চলমান অবস্থায় ইহুদি বিজ্ঞানী ডক্টর হেইস বেইজম্যান দুর্লভ বোমা তৈরি করেন।
যার ব্রিটিশদের যুদ্ধ জয়ে ব্যাপক ভূমিকা রাখে। এই ভূমিকার উপহারস্বরূপ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেলফোর ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দেওয়ার জোর প্রস্তুতি নিতে থাকে। শুরু হয় ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম। 1922 সালে ইউরোপ আমেরিকা থেকে জাহাজ ভর্তি ইহুদিরা ফিলিস্তিনে আসতে শুরু করে আর তাদেরকে পুনর্বাসন করতে অর্থ যোগান দিতে থাকে ব্রিটিশরা। এ দীর্ঘ সময় ইঙ্গো মার্কিন শক্তি ফিলিস্তিনকে আরব ও মুসলিম শূন্য করার কাজটি ভালোভাবে সেরে নেয়। 1948 সালে ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায়, কিন্তু ততদিনে ইহুদিরা ফিলিস্তিনের মাটির গভীরে শিকড় গেড়ে বসে। 1918 সালে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেয়ে 20,000-এ উন্নতি হয়। 1923 সালে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় 35,000-এ। 1931 সালে এ সংখ্যা হয় 1,80,000-এ আর 1948 সালে এ সংখ্যাটি উন্নীত হয় 6 লাখে। ঠিক এ দীর্ঘ সময় ধরে ইহুদিরা ব্রিটিশদের মাধ্যমে প্রশিক্ষিত শক্তিশালী সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় চলতে থাকে ফিলিস্তিনি মুসলিমদের উচ্ছেদ অভিযান। দ্রুততার সাথে চলতে থাকে ইহুদিদের বসতি স্থাপন। ফলশ্রুতিতে 20 লাখ বসতির মধ্যে ইহুদিদের সংখ্যা দাঁড়ায় 6 লাখ। এভাবে স্বাধীন ইহুদি রাষ্ট্র গঠনের কাজ এগিয়ে যেতে থাকে দ্রুত গতিতে। অবৈধ ও অযৌক্তিক রাষ্ট্রটি আন্তর্জাতিক বৈধতা পেতে জোর লবিং চালাতে থাকে। ওদিকে 14 মে 1948 সালে ফিলিস্তিন থেকে ব্রিটিশ রাজত্ব শেষ হওয়ার কথা। সুতরাং যা করবার দ্রুত করতে হবে। ইহুদি ব্রিটিশের জোর লবিং বিষয়টিকে নিয়ে যায় জাতিসংঘে, আর ব্রিটিশ আমেরিকা নিয়ন্ত্রিত জাতিসংঘ 1948 সালে ফিলিস্তিন নিয়ে জাতিতত্ত্ব প্রস্তাব পাশ করে। প্রাচীন ফিলিস্তিন ভেঙে তৈরি হয় ফিলিস্তিন ও ইসরায়েল। ভারত, পাকিস্তান ও ইরান এ প্রস্তাবের বিরোধিতা করে। কানাডা, চেকোস্লোভাকিয়া, পেরু, গুয়েতেমালা, নেদারল্যান্ড, রাশিয়া, আমেরিকা ও উরুগুয়ে ফিলিস্তিনকে বিভক্ত করার পক্ষে প্রস্তাব দেয়। মোট জনসংখ্যার 1/4 হয়েও 57% ভূমি পায় ইহুদিরা আর 43% পায় ফিলিস্তিনিরা। এভাবেই পশ্চিমা নিয়ন্ত্রিত জাতিসংঘের মাধ্যমে পাশ হয় একটি অবৈধ ও অযৌক্তিক প্রস্তাব, প্রতিষ্ঠিত হয় একটি অবৈধ রাষ্ট্র। এ সিদ্ধান্তের পরপরই ফিলিস্তিনে নেমে আসে ইহুদিদের ভয়াবহ আগ্রাসন। এই আগ্রাসনে 3 মাসেই নিহত হয় 1700 মুসলিম। দিনে দিনে বেড়ে চলে তাদের নিষ্ঠুরতা। একটি দিনের জন্য শান্তিতে ঘুমাতে পারেননি নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি। এই নির্মমতার মধ্যে ইহুদিরা ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা দেয় 1948 সালের 14 মে। রাত তখন 12:01। ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ইহুদি নেতা দাভিদ বেন গুরিয়ন। এ ঘোষণার মাত্র 10 মিনিট পর ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান করে মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান। তারপর স্বীকৃতি দেয় ব্রিটেন ও রাশিয়া। এর স্বীকৃতির ঠিক 1 ঘন্টার মধ্যেই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। ইহুদি সৈন্যরা ফিলিস্তিনের 500টি গ্রামের 400টি জনশূন্য করে দেয়। ইহুদি, ফরাসি আর ব্রিটিশ শক্তির কাছে সমন্বয়হীন এবং নেতৃত্ব শূন্য আরবরা যুদ্ধে পরাজিত হয়। সম্পূর্ণ ফিলিস্তিন দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনের অর্ধেকেরও বেশি মানুষ শরণার্থীতে পরিণত হয়। 7 লাখ মুসলিম বাড়ি ছাড়া হয়। তারা লেবানন, সৌদি আরব, মিশর সহ বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে জীবনযাপন শুরু করে। আজও তারা ফিরে পায়নি তাদের বাড়িঘর। সেই থেকে ফিলিস্তিনিরা আজও নিজ দেশে পরবাসী। আন্তর্জাতিক সকল রীতিনীতি উপেক্ষা করে ইসরায়েল প্রতিনিয়ত নির্মাণ করে চলছে দেয়াল, চালিয়ে যাচ্ছে তাদের আগ্রাসী অভিযান, অব্যাহত রেখেছে তাদের উচ্ছেদ অভিযান। জবরদখল আর নৃশংসতায় ফিলিস্তিন এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর মৃত্যুকূপে। রমজান মাস আসলেই ইসরায়েল মুসলিমদের উপর নৃশংসতা বাড়িয়ে দেয়। গত 10 মে 26 রমজান ইসরায়েল ফিলিস্তিনিদের উপর ব্যাপক হামলা শুরু করে। এ হামলা চলে টানা 11 দিন। এতে প্রাণ হারায়
232 জন শিশু, বৃদ্ধ, বৃদ্ধা ও তরুণ তরুণী। বরাবরের মতো এই হামলা ছিল একতরফা। এই হামলায় ঈদের দিনেও নিহত হয়েছে 19 জন ফিলিস্তিনি। এর প্রতিবাদে বিশ্ববাসী শুধু নিন্দা করেছে। ঘটেছে সাময়িক যুদ্ধবিরতি। এমন নিন্দা আর যুদ্ধবিরতি নতুন নয়। হামলা আর যুদ্ধবিরতির ঘটনা 1948 সাল থেকেই চলমান। বিশ্ব নেতাদের নিন্দায় ফিলিস্তিনিরা পায় না তাদের অধিকার ও প্রতিকার। মুসলিমরা কোনোদিন পায়নি সুবিচার। বিশ্ব নেতারা কখনো তাদের ক্ষয়ক্ষতির হিসেব করেনি। এক্ষেত্রে আরব বিশ্বের ভূমিকা সবচেয়ে বেশি লজ্জাজনক। ইসরায়েলের বর্তমান জনসংখ্যা 86,71,100 জন, আর 23টি আরব দেশের জনসংখ্যা প্রায় 35 কোটি। এ বিশাল জনসংখ্যার নীরবতা ইসরায়েলকে করে তুলেছে অধিক আগ্রাসী। ফিলিস্তিন সমস্যা সমাধানে আরব নেতাদের তেমন কোনো ভূমিকাই নেই, বরং অতীত ভুলে একে একে ইসরায়েলের সাথে জড়িয়ে পড়ছে বিভিন্ন মিত্র চুক্তিতে। এর বিনিময়ে মুসলিম নেতারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন পুরস্কার। এসব নেতাদের মধ্যে সর্বপ্রথম নাম লিখিয়েছে মিশর। 1967 সালের এক যুদ্ধে মিশর এবং জর্ডান ইসরায়েলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়। পরাজিত এই মিশরেই 1978 সালে সর্বপ্রথম ইসরায়েলের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের সাথে গোপন মিটিং করেন টানা 12 দিন। 1978 সালে আনোয়ার সাদাতকে দেওয়া হয় নোবেল পুরস্কার, আর বিনিময় স্বরূপ 1979 সালে মিশরেই সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এরপর চুক্তির দৌড়ে দ্বিতীয় স্থানে এগিয়ে আসে আরেক পরাজিত আরব দেশ জর্ডান। এ চুক্তি স্বাক্ষরিত হয় 1994 সালে। এরপর ইসরায়েলের সাথে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। 2020 সালের 15 সেপ্টেম্বর আমেরিকার প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তি স্থাপনে বড় ভূমিকা রাখেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2020 সালের 30 অক্টোবর ট্রাম্প জানান, অচিরেই ইসরায়েলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সুদান, আর এ প্রতিযোগিতার সর্বশেষ প্রতিযোগী হচ্ছে মরক্কো। অচিরেই তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবে বলে জানা যায়। এই হলো ফিলিস্তিন বিষয়ে আরব বিশ্বের অবস্থান। এটাই হলো প্রাচীন মুসলিম ফিলিস্তিনের বর্তমান নির্মম বাস্তবতা। ফিলিস্তিনিদের মাটিতে জাতিসংঘ জায়গা করে দিল ইহুদিদের, কিন্তু ফিলিস্তিনিদের প্রতিশ্রুত রাষ্ট্রটি আজও প্রতিষ্ঠিত হয়নি। 1974 সাল থেকে জাতিসংঘের পর্যবেক্ষক মর্যাদায় আছে ফিলিস্তিন ভূখণ্ড। স্বাধীন রাষ্ট্রের মর্যাদা ফিলিস্তিন আজও পায়নি। ফিলিস্তিনিদের দাবি হলো তাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা ও স্বীকৃতি দেয়া হোক। জাতিসংঘের সদস্য রাষ্ট্রের পদ দেয়া হোক, যাতে দেশটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রতিনিধিত্ব করতে পারে, জাতিসংঘের কোনো প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে পারে, জাতিসংঘের নির্বাহী পদে নিজেদের প্রার্থী দাঁড় করাতে পারে। তারা শুধু 1948 সালে জাতিসংঘ কর্তৃক বণ্টিত 43% ভূমিটুকুই ফেরত চায়, যা সবটুকুই ইসরায়েল তাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এ ভূমিটুকু ফেরত পেতে প্রয়োজন জাতিসংঘের সদিচ্ছা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ন্যূনতম 9টি রাষ্ট্র ভোট দিলেই কেবল এই মর্যাদা অর্জন করবে ফিলিস্তিন। নিরাপত্তা পরিষদে ভোটের ক্ষমতা সম্পন্ন 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র হল যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন। বাকি অস্থায়ী 10টি রাষ্ট্র হল ভারত, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, পর্তুগাল, লেবানন, বসনিয়া হার্জেগোভিনা, নাইজেরিয়া ও কলম্বিয়া। অর্থাৎ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মর্যাদা পেতে হলে উল্লিখিত 14টি রাষ্ট্রের মধ্যে 9টি রাষ্ট্রের ভোট পেতে হবে। 2. স্থায়ী 5 সদস্য রাষ্ট্রের কেউ ভেটো দেবে না। 3. নিরাপত্তা পরিষদে গৃহীত এ প্রস্তাব সাধারণ পরিষদে উত্থাপিত হবে। 4. সাধারণ পরিষদের 193টি রাষ্ট্রের মধ্যে 128টি রাষ্ট্রের সমর্থন পেতে হবে। তবেই কেবল ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পাবে। আর এই মর্যাদা পেতে দীর্ঘ 73 বছর ধরে রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের এর দাবি নিরাপত্তা পরিষদে আটকে আছে 1948 সাল থেকে।
অবশ্য ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার পক্ষে মত দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো, আর তাতে খেপে গিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আর্থিক ক্ষতির শিকার হয়েছে সংস্থাটি। বার্ষিক $6 কোটি তহবিল বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইউনেস্কোর বার্ষিক বাজেটের 1/5। অথচ সদস্য পদ দেওয়া বিষয়ে ইউনেস্কোতে 173টি দেশের মধ্যে ফিলিস্তিনের পক্ষে ভোট পড়ে 160টি, বিপক্ষে পড়ে 14টি। ভোটদানে বিরত থাকে 52টি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি সদস্য পদের বিরোধিতা করে ভোট দেয়। অন্যদিকে ফিলিস্তিনের দাবির সমর্থনে ভোট দেয় ব্রাজিল, চীন, ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্রিটেন থাকে নিরপেক্ষ অবস্থানে। মূলত ফিলিস্তিন ইসরায়েলের উচ্ছেদ চায় না, তারা শুধু বাঁচতে চায়। ইসরায়েলের উচ্ছেদ মানে হলো ইউরোপ আমেরিকা মহাদেশের উচ্ছেদ। এছাড়া ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ। তাদের রয়েছে বোমারু বিমান, মিসাইল বোট, পেট্রোল বোট, সাবমেরিন ইত্যাদি। এর বিপরীতে ফিলিস্তিনের গুলতি, পাথর আর কিছু মাছ ধরার নৌকা ছাড়া কিছুই নেই। বিগত 7 দশকের অধিক সময় ধরে উচ্ছেদ অভিযানে নিষ্পেষিত ফিলিস্তিনিরা এখন বড়ই ক্লান্ত। আকাশপথে ঝাঁকে ঝাঁকে বোমারু বিমানের হামলা, স্থলপথে ট্যাঙ্ক, গানবোট আর কামানের গোলাবর্ষণে প্রতিনিয়ত উড়ে যাচ্ছে ফিলিস্তিনিদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ। ভবন মিশে যাচ্ছে মাটির সাথে। প্রতিনিয়ত মিডিয়ায় আসছে ফিলিস্তিনি অবশ শিশুদের নিষ্পাপ আর্তনাদ। অথচ 800 কোটি বিশ্ব বিবেক চুপচাপ। প্রতিবাদী পাথর কিংবা গুলতিটাই সরবের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে বিশ্ব মিডিয়ায়। সেখানেই ষড়যন্ত্র আর সন্ত্রাস খুঁজে ফিরছে পশ্চিমা মিডিয়া, আর ঝাঁক বাঁধা বোমারু বিমান, ট্যাঙ্ক আর কামানের হামলাকেই ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলছে। ইসরায়েলি সন্ত্রাসের প্রতিবাদে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 7 অক্টোবর 2023 দখলদার ভূমিদস্যু ইসরায়েলের উপর 500-ও বেশি রকেট হামলা করে। এরপরেই শুরু হয় দখলদার ইসরায়েলিদের ভয়ঙ্কর আগ্রাসন। নেমে আসে গাজাবাসীর উপর অমানসিক বর্বরতা। 7 অক্টোবর 2023 থেকে প্রতিদিনই চলছে গাজা ও পশ্চিম তীরে অসংখ্য ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা। এতে নিহত হয়েছে ফিলিস্তিনের হাজার হাজার শিশু ও নারীসহ বেসামরিক মানুষ। চলছে দখলদার ইসরায়েল কর্তৃক গণহত্যা। এ পর্যন্ত 9,000-এরও বেশি ফিলিস্তিন নিহত হয়েছে, যার 4,000-ই শিশু, আর আহতদের সংখ্যা লক্ষাধিক। হাজার হাজার স্থাপনা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। গাজা পরিণত হয়েছে মৃত্যুকূপে। হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি শরণার্থী শিবিরও তারা ছাড় দেয়নি, ধ্বংস করছে একের পর এক। আর এর পিছনে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশসমূহ। 17 অক্টোবর 2023 আল আহালি আল আরাবি নামক হাসপাতালে ইসরায়েল বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে 500-ও বেশি ফিলিস্তিনি নিহত করেছে। সেই সাথে গাজা ও পশ্চিম তীরের পানি ও গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছে, এমনকি বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ। কোনো ত্রাণ নিয়েও ঢুকতে দিচ্ছে না। রাফা সীমান্ত আটকে দিয়েছে দখলদার সন্ত্রাসী ইহুদিরা। ভয়ঙ্কর মৃত্যুপরীতে পরিণত হয়েছে পশ্চিম তীর ও গাজা উপত্যকা। না খেয়ে মারা যাচ্ছে হাজার হাজার নারী ও শিশু। দূষিত পানি পান করছে। বোমা হামলার আতঙ্ক আর ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফিলিস্তিনবাসীরা। এর শেষ কোথায়? এর প্রতিবাদে বিশ্ববাসী তীব্র নিন্দা জানিয়েছে। দেশে দেশে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। বিশ্ববাসী সন্ত্রাসী ইসরায়েলকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। কিন্তু মুসলিম বিশ্বের অভিভাবকগণ হুমকি ধামকির মধ্যেই
সীমাবদ্ধ রয়েছে। বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন হলো, পৃথিবীর মোট আয়তন 51,98,520 বর্গ কিলোমিটার, স্থলভাগের আয়তন 14,89,50,320 বর্গ কিলোমিটার, বিশ্বের মোট জনসংখ্যা প্রায় 771 কোটি, ফিলিস্তিনের আয়তন 6,020 কিলোমিটার, জনসংখ্যা 51 লাখ। এত বড় বিশাল পৃথিবীতে এই সামান্য 51 লাখ ফিলিস্তিনির কি বাঁচবার অধিকার নাই? জাতিসংঘের কাছে প্রশ্ন, কোন কারণে ভূমিহীন যাযাবর ইহুদি জাতিকে পরের জায়গায় অন্যায়ভাবে প্রতিষ্ঠিত করা হলো? ফিলিস্তিনিদের মাটিতে কেন তাদের ভাগ দেয়া হলো? এর পিছনে কি কারণ থাকতে পারে? কারণটা কি তাহলে রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক নাকি ধর্মীয়? ঠিক যে কারণে অবৈধভাবে ইহুদিদের প্রতিষ্ঠিত করা হলো, ওই একই কারণে ফিলিস্তিনিদেরও দিতে হবে তাদের বৈধ স্বাধিকার, দিতে হবে তাদের ন্যায্য স্বাধীনতা, ফিরিয়ে দিতে হবে তাদের স্বাধীন রাষ্ট্র। আর এ ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে মুসলিম বিশ্বকে। ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে আরব বিশ্বকে। তাদের আত্মবিশ্বাস আর অনৈক্য দূর করতে হবে। স্বজাতির করুণ আর্তনাদ দীপ্ত ও সাহসী হতে হবে। চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘকে। নিশ্চিত করতে হবে স্বাধীন ফিলিস্তিনির, প্রতিষ্ঠিত করতে ফিলিস্তিনিদের নিরাপত্তা, আর এ দায়িত্ব নিতে হবে জাতিসংঘকে।